এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং বিষয় এবং আমাদের এই অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে আমরা গত লেকচারে পড়িয়েছিলাম দ্বিতীয় পর্বের মধ্যে ছিল সামান্তরিক সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওই সামান্তরিক সূত্রের যে বিপরীত একটা সূত্র আছে সেটা হচ্ছে ভেক্টর বিভাজন সূত্র বা উপাংশ সূত্র আমরা জানি। তো আজকে আমরা যে উপাংশ সূত্রটা নিয়ে আলোচনা করব বা ভেক্টর বিভাজন, তো এটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে এই সূত্রের ব্যবহার আছে। সো আমরা ক্লাসটা আজকে খুবই মনোযোগ দিয়ে করব যেন আমাদের ভেক্টর বিভাজন অথবা আমাদের যে সামান্তরিক সূত্র করে আসে দুটার মধ্যে যে তারতম্য সেটা বুঝতে পারি, প্লাস আমরা যেন এটা ব্যবহার করতে পারি। তো দেখো আমি ভেক্টর বিভাজন, আসলে ভেক্টর বিভাজনটা কি? বিভাজন মানে তোমরা বুঝছো যে ভগ্নাংশকে, তাই না? যে কোনো কিছুকে টুকরো টুকরো করে ফেলা, কোনো কিছুকে টুকরো টুকরো করে ফেলা। তো ভেক্টর বিভাজন বা উপাংশ বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি একটা আপেলকে 5টা টুকরা করো, একটা সম্পূর্ণ আপেলকে তুমি যদি 5টা টুকরো করে দাও, তাহলে প্রত্যেকটা টুকরোকে তুমি বলতে পারো একটা উপাংশ বা একটা অংশ বলতে পারো। অর্থাৎ একটা অংশই মানে একটা উপাংশ। তো বিষয়টা হচ্ছে কি, যে তোমার কাজ হচ্ছে একটা পূর্ণ অংশকে তুমি ভাগ করছো, কয়েকটা ভাগে বিভক্ত করে দিচ্ছ। তো এই প্রত্যেকটা বিভক্ত অংশকে বা প্রত্যেকটা টুকরোকে আমরা বলতে পারি উপাংশ। তো উপাংশ হচ্ছে কি, এখানে আমি লিখেছি উপাংশ সূত্র। তো উপাংশ সূত্র কার উপাংশ সূত্র? ভেক্টরের উপাংশ সূত্র। আমরা যেটা করছি সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ সূত্র। তাহলে ভেক্টর উপাংশ সূত্রটা কি? ভেক্টরের উপাংশ সূত্র হচ্ছে তুমি যদি কোনো একটা ভেক্টরকে একাধিক অংশে ভাগ করে দাও তাহলে ওই প্রত্যেকটা অংশকে আমরা বলি উপাংশ। তাহলে এইটাই হচ্ছে আসলে ভেক্টরের যে উপাংশ সূত্র সেটা। অর্থাৎ একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে একের অধিক ভাগে বিভক্ত করাটাই হচ্ছে ভেক্টর উপাংশ। তো আজকে আমি এখানে দেখাচ্ছি, আমি অলরেডি একটা চিত্র এঁকে রেখেছি। তো আজকে আমরা যা করাচ্ছি সেটা হচ্ছে সামান্তরিকের ঠিক উল্টোটা। তো বিষয়টা চিন্তা করো যে এই হচ্ছে একটা ভেক্টর দেয়া আছে, এটা হচ্ছে আর একটা ভেক্টর। আমি বলেছি এই হচ্ছে আর একটা ভেক্টর। এখন এই যে উপাংশটা, এই উপাংশটা কিন্তু দুইটি উপাংশ হতে পারে। আমরা এটাকে দুইটি উপাংশ বিভক্ত করতে পারি, আমরা চাইলে দুইয়ের অধিক উপাংশ বিভক্ত করতে পারি। এর মানে যে তোমাকে যে শুধুমাত্র ফিক্সড 2টা বা 3টে উপাংশে বিভক্ত করতে পারো একটা ভেক্টরকে, এমন কিন্তু না। তোমার ইচ্ছে মতো, তোমার যতগুলি ইচ্ছে তত তুমি একটা ভেক্টরকে উপাংশে বিভক্ত করতে পারো। তাহলে আমরা এখানে দেখাবো যে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে 2টা ভেক্টরের উপাংশটা বের করব। 2টা ভেক্টর উপাংশটা আমরা বের করবো। এখন এই 2টা ভেক্টর উপাংশ হতে পারে যে কোনো উপাংশ যে কোনো কোণে ক্রিয়া করতে পারে, আবার একটা লম্বা অংশ বরাবর ক্রিয়া করতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম, লম্বা অংশ মানে কি বোঝাচ্ছি, যে 2টা ভেক্টর পরস্পরের সাপেক্ষে, যে একটা দূরে ভূমি আরেকটা হচ্ছে এরকম, মানে হচ্ছে এইটাকে হচ্ছে একটা ভেক্টর আমি যদি ধরি, আর এই হচ্ছে আরেকটা ভেক্টর, মানে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করবে। এরকম দুইটি ভাগেও বিভক্ত হতে পারে, আর আবার এরকম হতে পারে দুইটি ভেক্টর দেখো তারা সমকোণে নয়, লম্বা অংশে না, যে কোনো কোণে বিভক্ত হতে পারে। তো আজকে আমরা যেটা করবো এখন সেটা দেখবো যে ভেক্টর এখন যেটা দেয়া আছে, ধরো এই যে একটা ভেক্টর, এটা আমি যেটা দেখছি এই একটা ভেক্টর আছে। তো এই ভেক্টরটা যেটা হবে ধরো তো এই দিক দিয়ে দেখো এই যে ভেক্টরটা আর ভেক্টর, এদিকে যে অংশটা যাচ্ছে সেটা হচ্ছে পি, যেটার সাথে আলফা কোণ তৈরি করেছে, আর ভেক্টরের সাথে আলফা কোণ তৈরি করেছে। আর এই যে অংশটা এটা হচ্ছে কিউ, যেটার সাথে ধরো বিটা কোণ তৈরি করেছে। এর মানে হচ্ছে এই আর একটা ভেক্টর ছিল, এই ভেক্টরটা x অক্ষ বরাবর একটা উপাংশ তৈরি করেছে, আর একটা এই দিকে একটা উপাংশ তৈরি করেছে। আর মানে এই ভেক্টরটার 2টা উপাংশ পেয়েছি, এই একটা অংশ, এই একটা অংশ। কার অংশ? এটা আর ভেক্টরের অংশ। তাহলে এই একটা অংশকে বলতে পারি আমরা উপাংশ, আবার এটাকে বলি আমরা আরেকটা উপাংশ। তার মানে এখানে আর ভেক্টর উপাংশ পেয়েছি আমরা 2টা। এখন যদি এখান থেকে আমরা একটা সামান্তরিক এঁকে নেই, লক্ষ্য করো, একটা আমরা সামান্তরিক এঁকে নিলাম। তো সামান্তরিকটা আসলে আমি এই যে মূলত এই যে এটা সামান্তরিকটা যেটা এঁকেছি, এইটাই আসলে আমি এখানে আগে থেকে এঁকে রেখেছি তোমাদের। যে একটা ভেক্টর ছিল, এই একটা ভেক্টর হচ্ছে আর, দেখো একটা ভেক্টর হচ্ছে আর, এদিকে ক্রিয়াশীল, এই ও থেকে সি বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল। এই ভেক্টরটার একটা উপাংশ বিভক্ত হচ্ছে x অক্ষ বরাবর, এই যে পি ভেক্টর উপাংশ বিভক্ত হয়ে যায়, আরেকটা ভেক্টর যায় কিউ অক্ষ বরাবর, কিউ এর দিকে একটা কিউ আর একটা হচ্ছে পি, এই 2টা ভাগে এই ভেক্টরটা ভাগ হয়ে যায়। যেখানে এই 2টা ভেক্টর কিন্তু একটা ভেক্টরের সাথে, মূল ভেক্টরের সাথে বা লব্ধি ভেক্টরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল, অপর কিউ ভেক্টরটি এই ভেক্টরের সাথে বিটা কোণে ক্রিয়াশীল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কত গুণে ক্রিয়াশীল, এই যে উপাংশগুলো, সেই উপাংশগুলো আজকে আমরা বের করব। তাহলে দেখো আমরা কিভাবে এটা বের করি।
তার আগে আবারও বলে নিচ্ছি একটু। তো আমরা এখানে দেখবো এটা লক্ষ্য করো, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কর্ণগুলি বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তার মানে হচ্ছে OB, এখানে আমরা বলতে পারি যে OBটা OB এই যে OB বরাবর আর এখানে যে AC এরা হচ্ছে পরস্পর সমান্তরাল এবং সমান। আবার আমরা বলতে পারি যে OA পরস্পর কার সমান্তরাল হবে, BC এর সমান্তরাল। এটুকু আমরা জানি। যদি সমান্তরাল হয় তার মানে হচ্ছে এই যে কোণ AOB, তার মানে হচ্ছে কোণ AOB প্লাস দেখো কোণ AOB আর OAC প্লাস হচ্ছে OAC সমান, তোমরা তো জানো এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। তো এইটুকু কিন্তু আমরা জানি, তাই না? তো এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি যদি হয় তার মানে এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা কত হবে? তাহলে আমাদের এই কোণের যে মানটা হবে, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কি দেখো এখানে আছে কত, এই কোণটা আছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। আমরা যেটা পাচ্ছি যে কোণ AOC সমান হচ্ছে এই তো 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তো আমরা যেটা করব এখান থেকে সেটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব। তোমরা হয়তো ক্লাস 10 এও পড়ে আসছো সাইনের যে সূত্রটা, ত্রিভুজের সাইন সূত্র কে পড়েছো? লক্ষ্য করো আমরা এখানে ত্রিভুজ OAC সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই ত্রিভুজের লক্ষ্য করো ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। সাইন সূত্রটা কেমন? সাইন সূত্রটা হচ্ছে এরকম যে কোন একটা ত্রিভুজের একটি বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো সর্বদাই সমান। ত্রিভুজের যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। তাহলে বিষয়টা কেমন আমি আবারও বলছি, ত্রিভুজের যে কোনো একটা বাহু, যেমন ধরো যে OA হচ্ছে একটা বাহু, কোন ত্রিভুজের? OAC। এই ত্রিভুজের মধ্যে OA হচ্ছে একটা বাহু, তাহলে এই বাহুর বিপরীত কোণ আছে হচ্ছে দেখো বিটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা। আরেকটা বিষয় বুঝিয়ে নেই, দেখো আমরা যেহেতু জানি এই একান্তর কোণ হচ্ছে এটা, এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা, আর এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা। তাহলে আমরা বলছি বিটা কোণের একান্তর কোণ হচ্ছে এইখানে বিটা, আর এই আলফা কোণের একান্তর কোণ হচ্ছে এটা আলফা। তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এটা আমরা জানি। তাহলে যদি এটা সমান হয়, আমরা ত্রিভুজের যে সাইন সূত্র আছে সেই সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি দেখো OB, এখানে আমরা বলতে পারি হচ্ছে OA বাহুর বিপরীত কোণ হচ্ছে এখানে বিটা, দেখো এখানে হচ্ছে বিটা। তাহলে আমরা কি বললাম যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। ত্রিভুজের যে বিপরীত কোণের সাইনগুলি আছে, কোণগুলি আছে, তার বিপরীত একটা বাহু এবং তার বিপরীত কোণের যে সাইনের অনুপাত এগুলো ধ্রুব হয় বা সমান হয়, এগুলো সর্বদাই সমান। তার মানে আমি বলতে পারি OA আর এই O এর বিপরীত বাহু হচ্ছে এটা। আমি কিন্তু ত্রিভুজ ধরেছি এটা, দেখো OAC এই ত্রিভুজের মধ্যে, OAC এই ত্রিভুজের মধ্যে আমি লিখতে পারি সাইন কি লিখতে পারি? বিটা। কেন লিখছি? কারণ বাহু হচ্ছে এটা, তার এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, সমান আমরা লিখবো হচ্ছে। এখন যদি আমি নেই হচ্ছে এইটা, লক্ষ্য করো আমি নিচ্ছি হচ্ছে এখন AC বাহু। যদি আমি AC বাহু নেই তাহলে AC দেখো করে AC এর বিপরীত কোণ কোনটা আছে? এটা। AC এর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে AC এর বিপরীত কোণ কি আছে দেখো AOC এর মানে হচ্ছে আলফা, এখানে লিখতে পারি sin আলফা। তাহলে এইটা সমান হবে এখন কি আছে AC, এখন দেয়া আছে এখানে দেয়া আছে OC, লক্ষ্য করো এখন দেয়া আছে OC। তাহলে OAC ত্রিভুজের মধ্যে একটা বাহু বাকি আছে সেটা হচ্ছে OC। যদি OC হয় তাহলে আমরা লিখতে পারি এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, OC এর বিপরীত কোণ হচ্ছে কোনটা? OAC। আর আমরা লিখেছি OAC মানে কত? 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা। এর মানে হচ্ছে আমি লিখতে পারি sin 180 ডিগ্রি মাইনাস sin 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা, আমরা লিখতে পারি এটা। সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে। তাহলে এখন লক্ষ্য করো এইখান থেকে আমরা কি পাচ্ছি যে OA sin, OA মানে কি? লক্ষ্য করো OA মানে হচ্ছে কি P, OA মানে হচ্ছে P, আর এখানে পাচ্ছি কি sin বিটা, এখানে পাচ্ছি sin বিটা সমান আমরা এখানে কি পাচ্ছি দেখো AC মানে কি? লক্ষ্য করো AC হচ্ছে AC মানে এটা, কারণ হচ্ছে এটা বিপরীত এই বাহু আর এই বাহু সমান এবং বিপরীত, এই বাহুটা সমান্তরাল এবং বিপরীত, সমান্তরাল এবং
সমানও হবে এটা, সরি সমান্তরাল এবং সমান। তাহলে আমরা বলতে পারি এই কিউ মানে কি এই কিউ, তাহলে s এর সমান আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই এখানে লিখতে পারি sin আলফা, s এর সমান লিখতে পারি এখানে আমরা sin আলফা সমান সমান ওসি মানে কি, ওসি মানে কোন ভেক্টর, মূল ভেক্টর, সেটা হচ্ছে r। তাহলে r সমান কি পাচ্ছি, r সমান পাচ্ছি আমরা sin আলফা প্লাস বিটা। দেখো তাহলে এখান থেকে এটা কিন্তু আমরা এটা কিভাবে পেয়েছি, তোমরা হয়তো ত্রিকোণমিতির, তোমরা যারা উচ্চতর গণিতের নবম অধ্যায়টা পড়েছো, সরি অষ্টম অধ্যায় মেবি, উচ্চতর গণিতের যে আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন ছিল, ত্রিকোণমিতিক যে ফাংশন ছিল সেখানে কিন্তু আমরা এগুলো পেয়েছিলাম। সো যারা এই যে ফর্মুলাটা কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো যে পাই মাইনাস থিটা, আমরা এটা এরকম ভাবে পেয়েছিলাম যে sin যে কোনো sin পাই মাইনাস থিটা। তো sin পাই মাইনাস থিটা মানে কি, sin পাই মাইনাস থিটা হচ্ছে sin থিটা, এটা আমরা সবাই জানি যে sin পাই মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা। এখন এই থিটার পরিবর্তে এখানে থিটা বলতে কি বোঝাচ্ছে, sin এখানে থিটা বলতে হচ্ছে আলফা প্লাস বিটা, থিটা বলতে এখানে আলফা প্লাস বিটা, সো আমি কি লিখবো sin আলফা প্লাস বিটা। সো এখন আমাদের যে কাজটা হচ্ছে এখান থেকে আমরা কি বের করব, আমাদের কাজ হচ্ছে যে এই অক্ষ মানে এই বরাবর যে উপাংশটা আর ভেক্টরের যে উপাংশ সেটা বের করব, আর এই বরাবর যে আর ভেক্টরের উপাংশ আমরা সেটা বের করব। তাহলে আমরা এইটা এবং এটা যদি সমান ধরি তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি p ডিভাইডেড বাই হচ্ছে sin বিটা সমান আমরা মান বের করব, তাই এটা আমরা ব্যবহার করব sin দেখো আলফা প্লাস বিটা, এটা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে p সমান কি লিখতে পারি, লক্ষ্য করো p সমান, সুতরাং আমরা লিখতে পারি p সমান হচ্ছে এটা চলে যাবে উপরে, তার মানে পাচ্ছি হচ্ছে r sin বিটা ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা প্লাস বিটা। তাহলে এই একটা p ভেক্টর মানে এই অক্ষ বরাবর এই p ভেক্টরের যে উপাংশ r ভেক্টরের যে উপাংশ p, তার p এর মান পেয়েছি আমরা r sin বিটা ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখন আরেকটা কাজ করব হচ্ছে এই ভেক্টরের সাথে এই ভেক্টর, কারণ প্রত্যেকের সমান, তাহলে আমরা ধরতে পারি এখন দেখো এই অংশ থেকে কি পাচ্ছি, আমরা জানি q ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা সমান r ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা প্লাস বিটা। তাহলে এটা যদি লিখতে পারি দেখো এটা সমান, তাহলে এখন এইটা আমি q এর মান বের করব, তো q এর মান কত হবে, q এর মানটা হবে এটা চলে যাবে উপরে, এটা চলে যাবে উপরে, যদি এটা উপরে চলে যায় তার মানে পাচ্ছি r sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা প্লাস বিটা, এই আমরা পেয়ে গেছি। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুইটা ভেক্টর, মানে তুমি যদি একটা ভেক্টরকে দুটো উপাংশে বিভক্ত করো তাহলে ওই দুইটা ভেক্টরের মান হচ্ছে p r sin বিটা ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা প্লাস বিটা, অথবা q হবে p r sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা প্লাস বিটা। এর মানে তোমাকে যদি বলে যে দুইটা যে কোনো কোণে যদি এই দুইটা সমকোণে ক্রিয়া না করে একটা ভেক্টর যে কোনো অনুপাতে যে কোনো কোণে যদি বিভক্ত হয়, দুইটা কোণে যদি বিভক্ত হয়ে যায় এবং সেই কোণটা কেমন হবে, যে যদি আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি না হয়, এই যে এটা করেছি আমরা, এটা মানে কি যে কোনো কোণের জন্য যেখানে আলফা প্লাস বিটা ইজ নট ইকুয়াল 90 ডিগ্রি। লক্ষ্য করো আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা নট ইকুয়াল কি 90 ডিগ্রি, যদি এটা 90 ডিগ্রির উপরে হয় বা কম হয়, 90 ডিগ্রির কম বা বেশি হয়ে যায়, 90 ডিগ্রির চেয়ে কম অথবা যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অনেকেই কমেন্টে আমাকে লিখছো, উপহার হয়েছে, ধন্যবাদ। তারপর জয়েন করেছো ফারাদুল ইসলাম, জয়েন করেছো তোমরা, তোমাদের ভাইয়া এটা আবার একটু বুঝান। আচ্ছা জাহিরুল ইসলাম বলতেছো, আবিদ ফাইজার, লুফিন দেখছো, তাসনিম, নিশাত তাসনিম, হ্যালো ফারহাদুল ইসলাম। আচ্ছা তো তোমরা একটু কমেন্টে, তোমরা কেউ মেসেঞ্জারে মেসেজ করবে না, মেসেঞ্জারে মেসেজ করলে সমস্যা হয় একটু। তো এখানে আবারও বলছি, আমি একটু অনেকেই বলছো যে এটা বোঝানোর জন্য, তাহলে আমি আবার একটু বোঝাচ্ছি। দেখো তো এইদিকে আমি যেটা করেছি, একটা ভেক্টর ছিল, সেই ভেক্টরটা দুটো উপাংশে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে p আর একটা হচ্ছে q, যেখানে p ভেক্টরটা আর লব্ধির সাথে কি করেছে আলফা গুণে ক্রিয়াশীল, আর q ভেক্টরটা লব্ধির সাথে বিটা গুণে ক্রিয়াশীল, এটা ভেক্টর বিভাজন। হ্যাঁ ছিল, কিন্তু আমার এটা ছিল, এই যে আমার মূল অংশ হচ্ছে আমি দেখিয়েছিলাম যে এই দুটো অংশ, তারপর আমি কি করেছি, যেহেতু এই ভেক্টর অনুরূপ আমি সামান্তরিক এঁকে নিয়েছি, এই ভেক্টরের সমান এবং সমান্তরাল একটা বাহু ধরে, আর এই ভেক্টরের সমান এবং সমান্তরাল বাহু ধরে আমরা একটা সামান্তরিক এঁকে নিয়েছি। এখন
এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা যে ত্রিভুজের যে সাইন সূত্রটা জানি সেটা আসলে কি? ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে ত্রিভুজের যে কোনো এক বাহু এবং তার যে বিপরীত সাইনের বিপরীত কোণের যে সাইনের অনুপাত সেটা প্রত্যেকটা কোণের জন্য সমান হবে। ত্রিভুজের প্রতিটা বাহু এবং প্রতিটা কোণের সাইনের অনুপাত সর্বদাই সমান হবে। কিভাবে সমান হবে? যে তুমি যে বাহুটা ধরছো সেই বাহুর বিপরীত কোণ, তুমি যে বাহু ধরছো, তুমি যদি ও থেকে এ এই বাহু ধরো, তাহলে আমি কিন্তু ত্রিভুজ ধরেছি এটা। দেখো আমি এটাকে আবার মুছে দিচ্ছি, এটাকে আমি মুছে দিলাম। তো এখন লক্ষ্য করো ত্রিভুজটা এখানে কি আছে, এখানে কিন্তু ত্রিভুজ কোণটা আছে, তাহলে এখানে ত্রিভুজ আছে কিন্তু এটা ধরো ত্রিভুজটা। তো এইখানে যে ত্রিভুজটা পাচ্ছ আমি ধরেছি ও থেকে এ, তো ও থেকে এ দলের বিপরীত কোণ কোনটা আছে? এটা। এই ও এর বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে আমি লিখলাম ও এ বাই sin বিটা। আমি আগেই বলেছি যে ত্রিভুজের যে বাহু নিচ্ছ সেই বাহুর বিপরীত কোণের অনুপাত, সেই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, তাহলে এই কোণের সাইনের অনুপাত এই হচ্ছে এটা। এখন আমি নিচ্ছি হচ্ছে এসি, যদি আমি এসি নেই তাহলে এসি এর বিপরীত কোণ হচ্ছে এটা আলফা, তাহলে এসি ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা। দেখো এসি ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা। এখন আমি কোণ আছে এটা, এই বাহু আছে, তৃতীয় বাহু হচ্ছে ত্রিভুজের এটা, ঠিক আছে? তো আমি যদি এইটা নেই, আমি এই বাহুর মান জানি হচ্ছে এটা, ভেক্টর লব্ধিটা এটা। সো ওসি ডিভাইডেড বাই হবে কি? এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা কোণটা কি হবে? তুমি জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি? এটা না, আমরা কোথা থেকে এটা পেয়েছিলাম? আমরা মূলত পেয়েছিলাম হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে। এখানে কি ছিল? বিটা। তো এইটা আর এটা যদি সমান্তরাল বাহু হয়, এই যে দেখো এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয়, লক্ষ্য করো এই যে ওবি, এটা হচ্ছে ওবি। আমি যদি বলি যে ওবি এবং এসি পরস্পর সমান্তরালে যদি থাকে, তার মানে কি? এই যে আলফা প্লাস বিটা এই কোণ আর এই যে এই কোণটা, মানে এই যে এক সরল কোণ, এটা হবে কি? একটা সরল কোণ। তাহলে এক সরল কোণের মান যদি তুমি পাও সেটা কত? 180 ডিগ্রি। বা একটা চতুর্ভুজ, একটা সামান্তরিকের যে কোনো দুইটা কোণের অনুপাত, যে কোনো দুইটা কোণের মান কত? একই রকম কোণ যেগুলো আছে একই দিকে, অর্থাৎ যে তুমি যদি এটা এক বাহু ধরো, এই এক বাহু বরাবর 180 ডিগ্রি, এই বাহু বরাবর 180 ডিগ্রি ধরা যায়। আবার আমি চাইলে এই বাহু বরাবর 180, মানে সরল কোণ যদি আমরা হিসাব করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। আর আলফা প্লাস কেন? কারণ হচ্ছে আমি তো এই কোণের মান বের করছি। আমি এই কোণের মান কত? দুইটা এই কোণ আর এই কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমি এই 180 ডিগ্রি থেকে যদি এইটুকু বাদ দিয়ে দেই, তাহলে আমি এইটুকুর মানটা পেয়ে যাব। এই জন্য আমি এখান থেকে বাদ দিয়েছি। আর এইখানে যেটা করেছি sin আলফা প্লাস বিটা, কেন করেছি? তো উচ্চতর গণিতে তোমরা হয়তো ছিল যে sin পাই মাইনাস থিটা, sin পাই মাইনাস থিটা মানে কি? sin থিটা। তাহলে আমরা এটা করেছি sin পাই, এটার মান কি? এটা আসলে কি? এটা কি পাই, এটা আসলে কি পাই। আর আমরা ছিল হচ্ছে পাই মাইনাস থিটা, এই যে পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। আর আমরা ছিল, তাহলে এটা যদি হয় তাহলে sin থিটা লিখতে পারি। তো ওইখান থেকে আসছে এটা। সো পরবর্তীতে আমরা এটা সমান এটা ধরেছি একবার, তারপরে এটা সমান এটা ধরে আমরা এই মানটা বের করেছি। যেহেতু প্রত্যেকের সমান, তোমার কাছে হচ্ছে পি এবং কিউ এর মান বের করা, যেহেতু পি এবং কিউ তোমার লক্ষ্য, তার মানে এটা সমান ধরো এইটা, আরেকবার এটা সমান ধরো এইটা। তাহলে একবার এইটা সমান এইটা ধরে আমরা পেয়েছি হচ্ছে এই, আর এইটা সমান এটা ধরে পেয়েছি আমরা এইটুকু মান। সো আমরা কিন্তু যদি দুইটা ভেক্টর যে কোনো কোণে ক্রিয়াশীল হয়, লম্বভাবে যদি না গিয়ে যে কোনো কোণে ক্রিয়াশীল হয়, তাহলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে এটা। মানে হচ্ছে যে কোনো কোণে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না হলে দুইটা ভেক্টর, তাহলে যে মানগুলো উপাংশগুলি পাওয়া যাবে সেটা হচ্ছে পি ভেক্টর, পি বরাবর এই পি ভেক্টর বরাবর যে উপাংশটা, পি ভেক্টর উপাংশ পাবো আমরা এইটুকু মান, উপাংশের মান। আর কিউ ভেক্টর উপাংশের মান পাবো হচ্ছে এটা। সরি, আর ভেক্টর, মানে এই আর ভেক্টরের তো দুটো উপাংশ পি এবং কিউ, তাহলে এই পি আর ভেক্টর একটা উপাংশ পাবো আমরা এটা, আর একটা উপাংশ পাবো আমরা এটা। এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। সো আমি কিন্তু তোমাদের এইটুকু অংশ করালাম। এখন আমরা যেহেতু এটা পেয়ে গেছি, তো এখন আমাদের কাজ হচ্ছে এইখানে দেখো যে আমি কিন্তু বলেছিলাম যে কোনো উপাংশ, যে কোনো উপাংশে, তো যে কোনো উপাংশ বলতে আমি বোঝাচ্ছি যে 90 ডিগ্রি কোণে যদি 90 ডিগ্রি কোণ না হয়ে যদি যে দুইটা ভেক্টর যে কোনো কোণে ক্রিয়াশীল হয়, 90 ডিগ্রি ব্যতীত যে কোনো কোণে ক্রিয়াশীল হলে আমরা এখন যেটা করেছি যে উপাংশটা পাবো সেটা এটা পাবো। তাহলে আমরা অলরেডি পেয়েছি পি ভেক্টর উপাংশ পেয়েছি, দেখো r sin পি ভেক্টর উপাংশ হবে r sin বিটা ডিভাইডেড বাই হচ্ছে, মানে হচ্ছে পি ভেক্টর উপাংশ যখন নেবে তখন এটা আসবে, কোণ হবে এটা, তার মানে এই যে sin r sin বিটা, আর এখানে আসবে sin আলফা প্লাস বিটা। আর কিউ ভেক্টরের যে উপাংশটা পেয়েছি সেটা হচ্ছে r sin কিউ ভেক্টর যেতে এটা, তাহলে এটার বিপরীত কোণ কোনটা? এটা বিপরীত বাহুতে আছে এটা, তাহলে আমরা ধরব হচ্ছে r sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে এই যে এখানে যেটা পেয়েছি আর কি sin আলফা প্লাস বিটা। সো এটা হচ্ছে আমাদের দুইটা উপাংশ। তো যারা যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। আমাদের আরেকটু কাজ আছে এখানে। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে কোনো ক্রিয়াশীল হলে,
এখন দুইটা ভেক্টর যদি সমকোণে ক্রিয়াশীল হয় তখন কেমন হবে? আমরা এতক্ষণ ছিল যে যদি আলফা প্লাস বিটা, যদি দুইটা ভেক্টর আলফা প্লাস বিটা নট ইকুয়াল 90 ডিগ্রি হয়, এতক্ষণ ছিল কি আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না হয় তখন হচ্ছে এই দুইটার সূত্র। তো এখন যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি, অর্থাৎ একটা ভেক্টর এই, এখন আমরা লম্ব উপাংশ এটা করছি, লক্ষ্য করো এখন ছিল আগে ছিল হচ্ছে যে কোন উপাংশ, আর এখন করছি আমরা লম্ব উপাংশে। তাহলে লম্ব উপাংশের জন্য ধরো একটা চলে গেল এই বরাবর আর একটা চলে গেল এই বরাবর, দেখো তার মানে আমি যদি এটাকে যদি আঁকতে যাই তাহলে এরকম এরকম হবে, লক্ষ্য করো এই হচ্ছে আমার আর ভেক্টরটা ছিল কি আর ভেক্টর, এখন এই হচ্ছে একটা পি ভেক্টর, সেটা x অক্ষ বরাবর যায়, x অক্ষ বরাবর, আর এটা হচ্ছে y অক্ষ বরাবর, তাহলে এটা ধরো হচ্ছে কিউ ভেক্টর। দেখো আগের যে ভেক্টরটা আগে ছিল, এখন দেখো এটা ধরো হচ্ছে এটা হচ্ছে আলফা আর এইটা হচ্ছে এখন বিটা, যেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। এখন লক্ষ্য করো এর মানে হচ্ছে দুইটা ভেক্টর যখন লম্ব উপাংশে মানে পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে, এটাকে বলি আমরা লম্বাংশ, এগুলোকে বলি আমরা লম্বাংশে ভেক্টর বিভাজন। লম্বাংশে ভেক্টর বিভাজন বলতে যখন দুইটা ভেক্টর পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল হয়, একদম সমকোণে ক্রিয়াশীল, এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে লম্ব y অক্ষ বরাবর, x অক্ষ y অক্ষ পরস্পরের সাপেক্ষে যখন 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। আশা করি বুঝতে পারছো যে একটা যাচ্ছে x অক্ষে আর একটা যাচ্ছে একদম y অক্ষে, এই দুটো অংশে যখন বিভক্ত হয় তখন বলি আমরা লম্ব অংশের ভেক্টর বিভাজন। আর লম্ব অংশের ভেক্টর বিভাজনের ক্ষেত্রে সূত্রগুলি কেমন হয় আমরা একটু দেখে ফেলি। তো লম্ব অংশের ভেক্টর এই যে সূত্রটা দেখতে পাচ্ছ আমরা এখানে সরাসরি করতে পারি, তাহলে আমরা জানি যে এইটার মান দেখো আমরা কি করতে পারি r sin বিটা। এখন কিন্তু আমরা করছি যে কোনো আগে ছিল যে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি না হয়, তো কেস কিন্তু এখানে দুইটা, আমরা কিন্তু আগে করেছি যে কোনো কোণে যে কোনো উপাংশের জন্য, যে কোনো উপাংশ বলতে আলফা প্লাস 90 ডিগ্রি কোণ ছাড়া দুইটা ভেক্টর পরস্পরের সাথে যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না হয় তাহলে তাদের উপাংশ কত হবে, আচ্ছা এর আগে আমি একটু বলি, তোমরা এই যে প্রথম অংশটা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও, একটু দ্রুত বোঝো, একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও যে প্রথম অংশ তোমরা বুঝেছো কিনা, তোমরা আমাকে একটু জানাও যে প্রথম অংশটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ এখানে লিখছে 180 ডিগ্রি কোণে, তো প্রথম অংশটি সবাই 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে, 180 ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা লোডিং দেখাচ্ছে, আসলে ভাইয়া আমি কি করব বলো, 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না হলে ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করা হয়। হ্যাঁ আমরা ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করব, 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না হলে আব্দুল সালাম লিখেছো, তাহলে আমরা ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে আমরা উপাংশগুলি বের করে নেব। সো আমাদের উপাংশ বের করার দরকার নাই, আমরা কিন্তু এই সূত্র পেয়ে গেছি, আমরা এই দুটো সূত্র ব্যবহার করেই এইগুলো বের করে নিতে পারবো। আচ্ছা তো আলহামদুলিল্লাহ তোমরা যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। এখন আমরা দেখব হচ্ছে যে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে আমরা দুইটা ভেক্টর যখন 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে আমরা এইগুলো এখান থেকে বের করে নেব, আমরা এগুলো এখান থেকেই বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা পেয়েছি হচ্ছে দেখো sin আলফা প্লাস কত ডিগ্রি 90 ডিগ্রি, যদি এই যে ধরেছি দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, দুইটা ভেক্টর যখন পরস্পর কি থাকবে দেখো p, এখানে p ভেক্টরটা কি আছে, এখানে q ভেক্টর ধরো যে q ভেক্টর, এখানে q কিন্তু q লম্ব কি, q লম্ব হচ্ছে ox, q লম্ব হচ্ছে কি ox, লক্ষ্য করো q হচ্ছে ox এর লম্ব। আবার এটা যদি y হয় তাহলে আবার এই যে দেখো p হচ্ছে কি ও y এর উপর লম্ব। তো দেখো যে p ভেক্টর হচ্ছে এই ভেক্টরের সাথে মানে এই y অক্ষের সাথে লম্ব হচ্ছে p আর x অক্ষের সাথে লম্ব হচ্ছে q, তার মানে p এবং q পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, p এবং q পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। যদি লম্বভাবে ক্রিয়াশীল হয় তার মানে আমরা ধরতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে বুঝতে পারছো কত পাচ্ছ হচ্ছে sin সরাসরি r sin বিটা ডিভাইডেড বাই হচ্ছে 1, r sin বিটা ইকুয়াল টু 1, তার মানে কি পাচ্ছ, তাহলে p ভেক্টর সমান এত পেয়ে গেছো, p ভেক্টর সমান এত পেয়ে গেছো, তার মানে আমরা কিন্তু পেয়ে গেছি যে r sin বিটা যদি লম্বভাবে ক্রিয়াশীল হয় তার মানে আমরা কিন্তু p ভেক্টরের যে মানটা পেয়েছি, এই p ভেক্টরের মানটা পেয়েছি আমরা এখানে p সমান কি পেয়েছি r sin বিটা, আমরা এটা এই যে p ভেক্টরের যে মান সেটা হচ্ছে p সমান পেয়েছি r sin বিটা। তো আমরা এটা এখন q ভেক্টরের মান কত হবে, তো q ভেক্টরের মানটা হবে দেখো যে আমরা এখন q, আচ্ছা তোমরা দেখো এটা বুঝতে পারছো কিনা, যেহেতু আলফা প্লাস বিটা সমান কত 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি আমি বসালাম, আর আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তোমরা কি সবাই কি বুঝতে পেরেছো যে sin 90 ডিগ্রির মান আমরা জানি কি 1, যদি sin 90 ডিগ্রির মান 1 হয় তাহলে আমরা এটা পাচ্ছি। আচ্ছা এখন আমরা এটা করাচ্ছি, এখন আমরা করব ওইটা, আর লক্ষ্য করো আমরা এখন কোনটা করব,
আমরা এখন এটা সমান কিউ পেয়েছি, তা আমরা জানি কিউ সমান হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। বাট আমরা জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখো আলফা প্লাস বিটা সমান কি 90 ডিগ্রি। এই যে আলফা প্লাস বিটা হচ্ছে কি 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তার মানে সাইন 90 ডিগ্রি মান কত? সাইন এখানে পাচ্ছি সরাসরি সাইন আলফা, কিউ সমান পাচ্ছি কত? সরাসরি এত। কেন? কারণ হচ্ছে সাইন আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত? 1। সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হবে 1 হয়ে যাবে। আচ্ছা, যারা যারা উত্তর দিতে পারছো তাদেরকে ধন্যবাদ। এখন আমরা এখানে আরেকটু কাজ করব, সেটা যে এইখানে লক্ষ্য করো যে আমরা এখানে পেয়েছি, ঠিক আছে? তো আমরা কিন্তু এই যে কিউ ভেক্টরের সাপেক্ষে দেখো, কিউ এর সাপেক্ষে কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটা কোণ কিন্তু ভিন্ন ভিন্ন, একটা দেখা যাচ্ছে আলফা আর একটা দেখা যাচ্ছে বিটা। তো আমরা এখানে কিন্তু পেয়েছি কিউ সমান হচ্ছে কি আর সাইন আলফা। তো আমাদের একটু কাজ করতে হবে এখানে, যে কোনো একটা কোণে নিয়ে যাব, কারণ আমরা যখন এগুলো উপাংশ বের করি তখন উপাংশগুলো যে কোনো একটা কোণের সাপেক্ষে বের করি। তাহলে লক্ষ্য করো, আমি যদি এখানে পি ভেক্টরটাকে ভাঙি, তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা যদি এখানে পি ভেক্টরকে ভাঙি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে, দেখো করো, পি সমান আমরা পেয়েছি আর সাইন বিটা, পি সমান আছে, তার মানে পি আর ইনটু, দেখো এখন বিটা মানে কি, এই যে দেখো বিটা হচ্ছে এইটুকু, কিন্তু আমি যদি আলফা কোণের সাপেক্ষে আমি যদি বলি যে আলফা কোণের সাপেক্ষে, তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি বিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা। লক্ষ্য করো বিটা সমান হচ্ছে কি, এই যে বিটা, এখানে আমি কি লিখতে পারি যে তুমি যদি এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণ থেকে তুমি যদি আলফা কোণ বাদ দিয়ে দাও তাহলে পাবে কি বিটা। আবারও বলছি, তুমি যদি 90 ডিগ্রি কোণ থেকে এই আলফা বিয়োগ করে দাও তাহলে পাচ্ছ কোণটা বিটা কোণ। তাহলে আমি কি বসালাম 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস আলফা। কিন্তু এখানে হবে হচ্ছে আর সাইন, এখানে এটার কারণে হয়ে যাবে আর কস আলফা। এখন তোমরা প্রশ্ন করতে পারো কেন এটার মান আলফা হয়েছে, কস আলফা হয়েছে? এর কারণ হচ্ছে তোমরা যারা কোঅর্ডিনেট ছিল সেটা দেখো, যে এক হচ্ছে এখানে দেয়া আছে কত 90 ডিগ্রি, এখানে কিন্তু কোঅর্ডিনেটটা যারা ছিল যে এখানে কেন এখানে প্লাস হয়েছে, এক হচ্ছে কেন মাইনাস আলফা হয় নাই, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে কেন কস হয়েছে। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে n ইনটু পাই বাই 2, দেখো n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই হচ্ছে একটা থিটা। লক্ষ্য করো, এই তোমরা হায়ার ম্যাথে শিখে আসো n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা যদি এই ফর্মুলার মধ্যে পড়ে তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, দেখো আমি এটাকে কি লিখছি, সাইন, এই যে সাইন লিখতে পাচ্ছ এখানে কিন্তু 1 ইনটু 90 ডিগ্রি, 1 ইনটু i পাই মাইনাস 2 বলতে 90 ডিগ্রি, মাইনাস হচ্ছে এখানে দেয়া আছে আলফা। এখন এই যে আলফা, এই আলফা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, আলফাটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ। তাহলে তোমার যদি কোঅর্ডিনেট ধরো, তাহলে এখানে ধরো 90 ডিগ্রি, এখানে আসলে তুমি যেহেতু এখানে 1 দেয়া আছে তার মানে ধরো এখান থেকে এখানে আসলে তুমি, এখন এখানে মাইনাস থাকার কারণে তুমি যদি পিছিয়ে যাও, মানে পিছিয়ে যাচ্ছ, আলফা পরিমাণ তোমাকে পেছাতে হবে। আলফা পরিমাণ যদি পিছিয়ে যাও, তাহলে এই আলফা পরিমাণ পিছিয়ে যাও, তার মানে তোমার কোণ আছে এইটুকু, কোণ হবে তোমার এইটুকু, আর এইটুকু মানে কি বিটা, এটুকু মানে কি আসলে বিটা। তাহলে এই যে আমরা কোণটা পেয়েছি এটা কোথায় আছে, অল পজিটিভ। আমরা জানি এখানে যেটা থাকে এটা হচ্ছে অল পজিটিভ, মানে এই কক্ষে বা এই চতুর্ভাগে যারাই থাকে তারাই পজিটিভ হয়ে যায়, তো যারাই থাকে তারা পজিটিভ হয়। এখন দ্বিতীয়, তার মানে প্লাস হবে, এই জন্য হবে এখানে প্লাস। আর দ্বিতীয় কারণ হচ্ছে যদি n এর মান এখানে বেজোড় সংখ্যা হয়, n এর মান যদি বেজোড় হয় তাহলে সাইন হয়ে যাবে cos, আর n এর মান যদি জোড় হয় তাহলে cos হয়ে যাবে সাইন। তাহলে n এর মান যদি বেজোড় হয় তার মানে আমাদের দেখো এই যে এখানে ফর্মুলাটা আমরা লিখেছি 1, এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, লক্ষ্য করো এখানে যেটা সাইন 1 ইনটু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে দেখতে পাচ্ছ n এর মান কি আছে, n এর মান হচ্ছে এখানে বেজোড়, যদি n এর মান বেজোড় হয় তাহলে sin এর মান হয়ে যাবে cos, sin কনভার্ট হয়ে যাবে cos। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এটা এর মানে হচ্ছে আমরা কিন্তু এখন উপাংশ দুইটা পেয়ে গেছি। এখন আমরা দুটো উপাংশ পেয়ে গেছি। কি কি উপাংশ পেয়েছি? একটা উপাংশ পেয়েছি যদি লম্বভাবে ক্রিয়াশীল হয় তাহলে p সমান পেয়েছি r sin r cos, p সমান পেয়েছি আমরা r cos আলফা, আর q সমান পেয়েছি আমরা r sin আলফা। এটা হচ্ছে আমাদের কখন, এইটা হচ্ছে আমাদের কখন হবে এটা। অর্থাৎ এখন যদি তুমি v ভেক্টরটা, তার মানে এই যে ভেক্টরটা, এই ভেক্টর উপাংশটা কি হবে, তাহলে এই ভেক্টর উপাংশ যদি x অক্ষ বরাবর ক্রিয়াশীল, কোনটা, তাহলে x অক্ষ বরাবর যেটা ক্রিয়াশীল সেটা হবে r cos আলফা ইনটু এখানে লিখতে পারো i, এখানে দিবা কি i ভেক্টর দিতে পারো। কেন i ভেক্টর? কারণ x অক্ষ বরাবর ক্রিয়াশীল। আর তুমি যদি এখানে q ভেক্টরটা বের করো q, তাহলে q কত হবে, তাহলে qটা হবে হচ্ছে
আর sin আলফা, আর এখানে হবে কি জে, এটা আমরা লিখতে পারি কি জে ভেক্টর। কেন? কারণ অক্ষ বরাবর আমরা জানি হচ্ছে একক ভেক্টর জে থাকে। তাহলে এই যে দুইটা উপাংশে বিভক্ত হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের উপাংশ। কখন? যখন লম্বভাবে ক্রিয়া করবে। ভেক্টরগুলির মান হচ্ছে এটা আর ভেক্টরগুলি হচ্ছে এটা। সো যারা যারা বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্টে জানাও যে আসলে তোমরা ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা, তোমরা বিষয়গুলোতে ক্লিয়ার হয়ে গেছে কিনা আমাকে একটু দ্রুত জানো। তোমরা কে কে বুঝতে পেরেছো একটু দ্রুত আমাকে একটু জানাও। তোমরা সবাই একটু কমেন্ট করো যে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা, একটু সবাই একটু কমেন্টে আমাকে জানাও যে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমার কাজ কিন্তু উপাংশ কিন্তু শেষ, আমরা উপাংশের কাজটা শেষ করে ফেলছি। তো উপাংশটা তোমরা অনেকেই বলেছিলে যে উপাংশ নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য, সো আজকে আমি উপাংশের ক্লাসটা নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাকে একটু তোমরা কমেন্টে জানাও যে আসলে তোমরা কি ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। আমি এখন মুছে দেব সবকিছু। তো আমরা এখন যেটা করেছি আমরা অলরেডি করে ফেলছি, উপাংশের কাজ আমাদের করা শেষ। তো যারা যারা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে। তো আমরা এখন যেটা আমরা মুছে দিচ্ছি, তাহলে আমাদের উপাংশের কাজ শেষ। যে দুইটা ভেক্টর, একটা ভেক্টরকে যদি দুটো উপাংশে ভাগ করা যায় তাহলে সেটা কেমন হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব হচ্ছে যে দুইটা ভেক্টরকে যদি একাধিক উপাংশে ভাগ করা যায়, এখন যেটা করব সেটা হচ্ছে দুইটা ভেক্টরকে, এখন দেখো যে দুইয়ের অধিক উপাংশে যখন ভাগ করা যায়, তো দুইয়ের অধিক উপাংশ মানে হচ্ছে ধরো এ হচ্ছে একটা ভেক্টর আর এ হচ্ছে একটা ভেক্টর আর। এখন এই দুইটা ভেক্টরকে, এই একটা ভেক্টরকে তুমি যদি একাধিক উপাংশে ভাগ করো তাহলে এই বিন্দু থেকে ধরো একটা যাচ্ছে হচ্ছে এই দিকে, একটা যাচ্ছে হচ্ছে এই দিকে, একটা এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। তো এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে একটা বিন্দু। আরেকটা ধরো যাচ্ছে হচ্ছে এই বরাবর, এটা একটা ভেক্টর যাচ্ছে ধরো এই বরাবর, আরেকটা ধরো এই বরাবর যাচ্ছে, আরেকটা যাচ্ছে ধরো এই বরাবর। তাহলে লক্ষ্য করো আমরা অনেকগুলো ভাগে বিভক্ত করে দিয়েছি। আরেকটা ধরো এই বরাবর যাচ্ছে, তাহলে একটা ভেক্টর ছিল কি মূল ভেক্টর কিন্তু r, এখানে এটা মূল ভেক্টর হচ্ছে এখানে এই যে r, এটা হচ্ছে আমাদের মূল ভেক্টরটা। লক্ষ্য করো এই যে মূল ভেক্টরটা r, তাহলে আমাদের এই মূল ভেক্টরটা কি করেছি আমরা অনেকগুলো অংশে ভাগ করেছি। এই যে ভেক্টরটা ছিল এই ভেক্টরটাকে আমরা কি করেছি r ভেক্টর, এটা ছিল আমাদের r ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমরা অনেকগুলো ভাগ করেছি। ধরো এই বরাবর যে মানটা এটা ভেক্টর, ধরো এটা হচ্ছে আমি p, এই বরাবর যে x অক্ষ বরাবর হচ্ছে p, আর এই বরাবর তুমি যদি ধরো q, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্ষ। বা তুমি এটা নাও ধরতে পারো, এটা তুমি নাও ধরতে পারো, আমরা ধরলাম না এটা। তো মূলত হচ্ছে এখানে যে এটা ধরো যে এটা হচ্ছে p1, এটা ধরো হচ্ছে p2, এই ভেক্টরটা p1 ভূমির সাথে এটা ধরো হচ্ছে আলফা 1 কোণে ক্রিয়াশীল, এটা ধরো হচ্ছে এখানে আলফা 2 কোণে ক্রিয়াশীল, আর এই যে ভেক্টরটা এই ভেক্টরটা ধরো হচ্ছে আলফা 3 কোণে ক্রিয়াশীল, এটা হচ্ছে ধরো p3, আর এইখানে ধরো হচ্ছে এই যে ভেক্টরটা তুমি দেখতে পাচ্ছ এটা ধরো হচ্ছে p আলফা, এখানে হচ্ছে আলফা 4, ভেক্টর হচ্ছে ধরো হচ্ছে p4, আর এটা ধরো হচ্ছে p5, ঠিক আছে, আর এটা ধরো হচ্ছে এইটা হচ্ছে আলফা 5 কোণে। তো লক্ষ্য করো আর এই যে ভেক্টরটা তুমি দেখছো মূল ভেক্টরটা এটা হচ্ছে x অক্ষের সাথে, মূল ভেক্টরটা x অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল থিটা, মূল ভেক্টরটা আছে x অক্ষের সাথে কত কোণে, x অক্ষের সাথে মূল ভেক্টরের যে লব্ধিটা বা লব্ধিটা যেটা আছে সেটা হচ্ছে থিটা কোণে ক্রিয়াশীল। এখন আমরা দেখাবো যে একাধিক ভেক্টর যখন তোমার একটা ভেক্টর যখন একাধিক উপাংশে বিভক্ত হয় তাহলে তার লব্ধিটা কিভাবে বের করে বা তার লব্ধির মানগুলো তার যে উপাংশের মান সেগুলো কিভাবে বের করে। তো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক। তাহলে আমরা বের করব এখন এই ভেক্টরের, এখন লক্ষ্য করো এইখানে যে ভেক্টরটা তুমি দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে উপাংশের উপাংশ পাচ্ছি আমরা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে উপাংশেরও উপাংশ, তার মানে এটা x অক্ষ বরাবর যে তুমি উপাংশটা পেয়ে আসছো আগে, x অক্ষ বরাবর আমরা জানি যে x অক্ষে বরাবর যে এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ। তাহলে দেখো x অক্ষ বরাবর আমরা যদি p ভেক্টর ধরে নিচ্ছি সেটা হচ্ছে p ভেক্টরটা হবে কি, তো p ভেক্টরের জন্য হবে আমরা জানি যে r
cos আলফা। এখানে কি হবে r cos আলফা। r cos আলফা বলতে আমি কি বোঝাচ্ছি বা ধরে নিচ্ছি আমরা এখানে ধরতে পারি r cos, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে থিটা, এটা হবে কি থিটা। এখানে থিটা কোণটা বলতে কি বোঝাচ্ছি, এ লক্ষ্য করো এই কোণ মানে যে এই p ভেক্টর আনুভূমিকের সাথে যে ভেক্টরটা থাকে আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ কিন্তু এটার সাথে থাকে কি r cos থিটা। আর আমরা জানি যে উলম্ব উপাংশের মানটা এই বরাবর যে উলম্ব উপাংশ এখানে থাকে হচ্ছে q ভেক্টর, আর q এর যে মানটা সেটা হচ্ছে r sin থিটা, r sin থিটা জানি আমরা। তাহলে দেখো এদিকে আছে r sin থিটা, এদিকে আছে r cos থিটা। এখন এটা কিন্তু p, এটা হচ্ছে q, আর এখানে থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে j ভেক্টর উপাংশ, আর এটা থাকবে হচ্ছে i ভেক্টর। এখন আমরা বের করব যে এই যে p ভেক্টর আনুভূমিকের সাথে এখন অনেক উপাংশ তৈরি হয়ে গেছে। তাহলে এখন দেখো যে আনুভূমিক বরাবর লব্ধি উপাংশ, দেখো লব্ধি উপাংশ আনুভূমিক বরাবর লব্ধি উপাংশ হবে কত পেয়েছো r cos থিটা, r cos থিটা। আনুভূমিক বরাবর যে এটা কিন্তু আমরা আগে থেকেই পেয়ে আসছি যে এটা হচ্ছে r cos থিটা। এই r cos থিটা হবে সবগুলো ভেক্টর উপাংশ সমান। তাহলে এই ভেক্টরের আনুভূমিক উপাংশ দেখো p1, এই ভেক্টরটা হবে কি, এটা হবে p1 cos, এটা কত গুণে ক্রিয়াশীল দেখো আলফা 1, এটা হচ্ছে আলফা 1 প্লাস এই ভেক্টরটা কত গুণে ক্রিয়াশীল p2 cos আলফা 2 প্লাস এটা হবে p3 cos আলফা 3, পুনর্ভাবে এই যে ভেক্টরটা এটা হবে p4 cos আলফা 4 প্লাস p5 cos আলফা 5। তাহলে দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ আনুভূমিক বরাবর লব্ধি উপাংশগুলি, তা আনুভূমিক বরাবর এই প্রত্যেকটা ভেক্টর লব্ধি এই যে এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই সবগুলো হবে কি এই r cos থিটার উপাংশ, বলতে পারে r cos থিটার উপাংশ। তার মানে এইটা হচ্ছে তোমার এই সবগুলো ভেক্টরের লব্ধি, আর এই লব্ধিটা কার দিকে ক্রিয়াশীল হবে, কার সাথে ক্রিয়াশীল আছে r ভেক্টরের সাথে। তাহলে আমরা কিন্তু পেয়েছি r cos থিটা মানে আনুভূমিক বরাবর যে পেয়েছি সেটা হচ্ছে r p1, এই ভেক্টরের জন্য p1 cos আলফা, কারণ এটা কি p ভেক্টরটা কি এই p1 ভেক্টরটা কিন্তু ভূমির সাথে p1 ভেক্টরটা কি ভূমির সাথে আলফা 1 কোণে ক্রিয়াশীল, এই p2 ভেক্টর আলফা 2 কোণে ক্রিয়াশীল, এই p3 ভেক্টর আলফা 3 কোণে ক্রিয়াশীল, কার সাথে ভূমির সাথে। এটা মনে রাখতে হবে এটা কিন্তু ভূমির সাথে ধরা হচ্ছে, আনুভূমিক বরাবর বলছে তার মানে কি ভূমির সাথে। আবার এই ভেক্টরটা কি আলফা 4, দেখো এই ভেক্টরটা হচ্ছে ভূমির সাথে বা OX বরাবর আলফা 4 কোণে ক্রিয়াশীল, আর এই ভেক্টরটা ভূমির সাথে O থেকে X এই বরাবর আলফা 5 কোণে ক্রিয়াশীল। তাহলে সবগুলো হচ্ছে আনুভূমিক উপাংশ, ঠিক আছে। তা আমরা দেখব হচ্ছে এখন উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ মানে কি, উলম্ব উপাংশ মানে কি, এখন উলম্ব উপাংশ x অক্ষ বরাবর উলম্ব উপাংশ। লক্ষ্য করো যারা যারা দেখছো, হ্যাঁ উপাংশ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ। তো আমাদের উপাংশ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হলো, আমরা কিন্তু এখন বের করছি অনেকগুলো উপাংশের জন্য। আসলে উপাংশটা ক্লিয়ার হতে হবে, আরো ক্লিয়ার হতে হবে। এখন এখানে দেখো OX বরাবর আমরা নিয়েছিলাম OX বরাবর আনুভূমিক উপাংশ, কোন বরাবর OX বরাবর আনুভূমিক উপাংশ, আর একটা নিচে হচ্ছে OX বরাবর আনুভূমিক একটা নিচে, আরেকটা হচ্ছে OX বরাবর উলম্ব উপাংশ। তাহলে OX বরাবর যে উলম্ব উপাংশ উলম্ব বরাবর এখানে লিখব হচ্ছে আমরা উলম্ব বরাবর লব্ধি উপাংশ হবে, সরি তাহলে লব্ধি উপাংশটা হবে এখান থেকে, আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো লব্ধি উপাংশটা কেমন হবে, তো দেখো এখান থেকে যেটা পাবো সেটা হবে কি r sin কি হবে থিটা। দেখো এটার সাথে কত ডিগ্রি, কত ভূমির সাথে এটা কত OX, যেহেতু বলছি OX এর সাপেক্ষে উলম্ব বরাবর উপাংশটা হবে, তো OX এর সাথে উলম্ব বরাবর যে উপাংশ হবে সেটা হচ্ছে r sin থিটা। তা r sin থিটা হবে সমান কত, r sin থিটা মানে এই ভেক্টরের যে উলম্ব উপাংশ সেটা হবে p1 sin আলফা 1। তাহলে এই ভেক্টরের যে উপাংশটা হবে সেটা কি হবে, তাহলে একটু দেখি তো তোমরা এতক্ষণ কি বুঝছো। তাহলে এইটা একটু সবাই একটু কমেন্টে জানাও তো দেখি কে কতটুকু বুঝতে পারছো। যে এখানে যেটা হবে সেটা হবে কি প্লাস p2 sin আলফা 2, তাহলে এটা হবে p3 sin আলফা 3, এটা হবে কি p4 sin আলফা 4। তো যারা যারা কমেন্ট করছো
একটু দেখি তোমরা কারা কারা কমেন্ট করতে পারছো। তো আমরা এখানে এখন দেখো P4 এটা সমান আমরা পাচ্ছি। এখন দেখো P2 sin alpha 2 plus P3 sin alpha 4 3 plus P4 sin alpha 4 plus P5 sin alpha 5 এই হচ্ছে আমরা এখন কিন্তু পেয়ে গেছি মানগুলি। তো তোমরা কে দেখি কে কমেন্ট করতে পেরেছো। তো কমেন্ট করতে হবে, কমেন্ট যদি না করো তাহলে তো বিষয়টা বুঝতে পারছি না, আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো। তাহলে লক্ষ্য করো আমরা এই OX বরাবর একটা নিয়েছি আণবিক উপাংশ, সেই আণবিক উপাংশের লব্ধি, এটা মাথায় রাখতে হবে। অনেকগুলো ভেক্টর তুমি যখন দেখতে পাও তখন তোমার যদি লব্ধি বের করতে হয়, যদি বলে যে এই ভেক্টরের মান কত, এই r কত, আমি প্রশ্ন করলাম r কত, এর জন্য তোমাকে যেটা করতে হবে অনেকগুলো ভেক্টরের ক্ষেত্রে, অনেকগুলো ভেক্টর বিবেচনার ক্ষেত্রে সেটা OX বরাবর তোমাকে লব্ধি ভেক্টর মান, OX বরাবর যে উপাংশটা আছে সেই উপাংশের লব্ধি বের করতে হবে। বিষয়টা চিন্তা করো, উপাংশের লব্ধি, আণবিক বরাবর উপাংশ ভেক্টরের লব্ধি বের করবে, ঠিক আছে, যেটাকে বলি আমরা r cos θ। তোমার প্রথম কাজ হচ্ছে r cos θ বের করতে হবে। দেন তোমার কাজ হচ্ছে উলম্ব বরাবর উপাংশ বের করা, লব্ধি উপাংশ, উলম্ব বরাবর লব্ধি উপাংশ মানে হচ্ছে r sin θ। তো r sin θ মানে কি প্রত্যেকটা ভেক্টরের উপাংশ, উপাংশের মানের যোগফল। প্রতিটা ভেক্টর যেরকম p ভেক্টর উপাংশ, এখানে p এর উপাংশ p1 p2 p3 p4 p5, এই প্রতিটা উপাংশের দেখো মান, এই প্রতিটা, যেমন p1 sin alpha 1, কেন alpha 1, কারণ যে p1 ভেক্টরটা সেটা হচ্ছে উলম্ব বরাবর আণবিকের সাথে সেটা alpha 1 গুণে ক্রিয়াশীল, p2 ভেক্টরটা আণবিকের সাথে সেটা alpha 2 গুণে ক্রিয়াশীল, সেম এটা হচ্ছে alpha 3, এটা alpha 4, এটা alpha 5 গুণে ক্রিয়াশীল। সো আমরা এগুলো পেয়েছি। এখন তুমি যদি এটা ধরে নাও যে এই মানগুলো আমরা পাচ্ছি হচ্ছে, ধরো এটার মান পাচ্ছি আমি a, আমি ধরে নিচ্ছি যে সবগুলোর মান পাচ্ছি কত a, সেম তুমি এই মানটা ধরে নাও হচ্ছে b। তাহলে আমরা কি পেয়েছি দেখো, যে সবটুকু সমান ধরেছি, একটা সমান ধরেছি a আর একটা সমান ধরেছি b। তাহলে আমরা যদি এখন এই r ভেক্টর লব্ধিটা বের করি, r ভেক্টর লব্ধি কি, r ভেক্টরটা আমরা জানি, r ভেক্টর মানে কি জানি, r ভেক্টর হচ্ছে আমরা বলতে পারি যে r sin θ প্লাস r cos θ। এটা হবে কি x অক্ষ বরাবর, যেহেতু নিয়েছি আমি নিয়েছি কি x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর হলে এটা দেব আমি নিয়েছি কি x অক্ষ বরাবর, যেহেতু আমি x অক্ষ বরাবর নিয়েছি r sin θ প্লাস r cos θ, তাহলে আমি কিন্তু এটা পাচ্ছি। আচ্ছা, তো এখন আমি বলেছিলাম তোমরা একটু কমেন্টে জানানোর জন্য যে আচ্ছা বোর্ডে ক্লিয়ার না, এখন একটু বলো বোর্ড ক্লিয়ার কিনা, দেখো তো একটু প্লিজ একটু দেখো, আমাকে একটু কমেন্টে জানাও যে এখনো বোর্ড ক্লিয়ার আছে কিনা। সো একটু জানাও আমাকে যে বোর্ড ক্লিয়ার আছে কিনা। তো আমরা কিন্তু এটা পেয়ে গেছি, তাহলে লব্ধি যেটা পাবো এখানে তো এটার মান দেখো এইটুকু, তাহলে এইটুকুর মান আমরা জানি যে এটা সমান যদি আমরা ধরি, এটা সমান যেহেতু আমরা ধরতে পারি, আর এর মান কি ধরতে পারি এখানে, যে একটা ধরেছি আমরা p, একটা ধরেছি আমরা a আর একটা ধরেছি আমরা b। তো কমেন্টে জানাও তোমরা কি বোর্ডে দেখতে পাচ্ছ, এখন একটু সমস্যা হলে আমাকে একটু বলো, তোমরা একটু আমাকে সমস্যা হলে একটু বলো যে বোর্ডে সমস্যা হচ্ছে কিনা। বোর্ডে কি সমস্যা হচ্ছে তোমাদের? আচ্ছা ক্লিয়ার, ওকে ডান। তাহলে আমরা এখন যেটা পাচ্ছি, এখন লক্ষ্য করো, তাহলে এটা সমান আমরা কি ধরেছি, লক্ষ্য করো আমি এখানে ধরেছি r cos θ, r cos θ সমান ধরেছি কি a, মানে সবগুলো যোগফল ধরেছি a, আর r sin θ সবগুলো যোগফল ধরেছি b। তার মানে আমি যদি এটাকে এক নংতে ধরো, এটা হচ্ছে কি এক নং, এটা হচ্ছে এক নং আর এটা হচ্ছে দুই নং, তাহলে আমরা কি পাচ্ছি এক নংতে উভয় পক্ষে, এক নংয়ের উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে পাচ্ছি r স্কয়ার cos স্কয়ার θ, ঠিক আছে এক নংয়ের, আর সমান পাচ্ছি কি আমি a স্কয়ার। আর যদি দুই নংয়ের আমি এই গুণটা করি, এটাকে যদি স্কয়ার করে দিই তাহলে এখানে পাচ্ছি কি r স্কয়ার sin স্কয়ার θ সমান পাচ্ছি হচ্ছে b স্কয়ার। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি এটা সমান ধরেছি এটা, আর এটা সমান কি পেয়েছি b, আমি ধরে নিয়েছি এটা হচ্ছে b, আর এটা সমান ধরে নিয়েছি a, মানে এগুলো যদি আমরা যোগ করি, সবগুলো যোগ করলে একটা মান আসবে, সেই মান হচ্ছে এখানে a, আর এই সবগুলো যদি যোগ করি, কারণ এগুলো কি, এগুলো হচ্ছে এই বরাবর উলম্ব বরাবর যে মানগুলো আছে সেই মানগুলো যোগফল, তাহলে এটা পাচ্ছি কি এখানে b, আমি ধরে নিয়েছি এটা। তাহলে এখন যদি তুমি এটাকে এই পাশকে বর্গ করে দাও তাহলে পাচ্ছ হচ্ছে r স্কয়ার cos স্কয়ার θ a, আর এটাকে যদি গুণ করো বর্গ করে দাও তাহলে পাচ্ছ r স্কয়ার sin স্কয়ার θ সমান হচ্ছে b স্কয়ার।
তাহলে দেখো এখানে পেয়েছি আমরা এটা। এখন যদি আমরা এটাকে ধরি হচ্ছে 3, এটা ধরে 3, আর এটা যদি ধরি আমরা 4, তাহলে 3 এবং 4 এর যোগফল কি পাচ্ছি? 3 এবং 4 যদি যোগ করি, আমি আগে একটু মুছে দিচ্ছি তোমাদের, তাহলে লক্ষ্য করো এখানে 3 এবং 4 থেকে পাচ্ছি আমরা r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে তাহলে আমি r স্কয়ার যদি কমন নেই, তাহলে আমি পাচ্ছি কি cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং এখানে কি পাচ্ছি আমি r স্কয়ার সমান কি পাচ্ছি রুট ওভার r স্কয়ার সমান পাচ্ছি আমি, এটার মান তো 1, তাহলে এখানে পাচ্ছি আমি সরি এখানে আমরা একটু একটা করে নিই, তাহলে এখান থেকে পাচ্ছি আমি সরাসরি a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং r সমান পাচ্ছি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে হচ্ছে আমি কিন্তু এই দুটো ভেক্টরের মান পেয়ে গেছি। আমাকে এই অক্ষ বরাবর লব্ধি বের করতে হবে। এই x অক্ষ বরাবর যে লব্ধিটা পেয়েছি সেটা হচ্ছে a, আর y অক্ষ বরাবর যে উপাংশের যে লব্ধি সেটা হচ্ছে b। তাহলে এটা যে স্কয়ার করলে আমি r এর মানটা, এই লব্ধি ভেক্টরের মানটা পেয়ে যাব। তো আশা করি যারা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর তোমরা জানাতে পারো যদি এই সমস্যা না হয়। স্যার ওই সাইডে লেখাটা দেখা যায় না, আসলে এই সাইডে লেখা যেটা লিখছিলাম আমি ওই সাইডে লেখাটা এরকম লিখছিলাম, ওই সাইডে যে লেখাটা লিখছিলাম সেটা হচ্ছে r স্কয়ার থিটা সমান লিখেছিলাম আমি a স্কয়ার, আর r sin স্কয়ার থিটা সমান লিখেছিলাম হচ্ছে b স্কয়ার বর্গ করে। এটা সমান আমি ধরে নিয়েছি 3 নং, আর এটা সমান ধরে নিয়েছি 4 নং। তো এটা কোথায় দেখি 1 নং উভয় পক্ষকে বর্গ করলে পাই এটা, আর 2 নং এর উভয় পক্ষকে বর্গ করলে পাই এটা। এখন আমি যদি 3 আর 4 যোগ করি, দেখো 3 যোগ 4, এই 3 যোগ 4 যদি করি তাহলে পাচ্ছি r সমান হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। সো যারা যারা বুঝতে পেরেছো এটা ছিল আমাদের উপাংশের সূত্র। আশা করি তোমাদের উপাংশ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যারা যারা বুঝতে পেরেছো এতে করে আমার মনে হয় যে তোমাদের কোনো সমস্যা থাকার আর কথা না। তো আমরা কিন্তু এখন পেয়েছি একাধিক ভেক্টর যদি একটা ভেক্টর যদি একাধিক শাখায় বিভক্ত করা হয়, একাধিক ভাগে ভাগ করা হয়, আর লব্ধিটা হবে x অক্ষ বরাবর লব্ধি উপাংশের বর্গ এবং y অক্ষ বরাবর লব্ধি উপাংশের বর্গের যোগফলের বর্গমূল। বর্গের দেখো x অক্ষ বরাবর যে লব্ধি উপাংশ, লব্ধি ভেক্টর উপাংশের মানের বর্গ, এবং y অক্ষ বরাবর যে উলম্ব বরাবর বা উলম্ব উপাংশের লব্ধির বর্গের যোগফলের লব্ধি মানের সমান, বর্গমূলের সমান। এই ছিল আমাদের একাধিক। এখন আমি চাচ্ছিলাম যে এখন তোমাদেরকে একটা ম্যাথ দেব, এর উপর আমি দেখি তোমরা কি কি পারো। ধরে নাও এই একটা ভেক্টর r, তো r ভেক্টর তোমরা লব্ধি বের করবা। এই ভেক্টরটা x অক্ষ হচ্ছে এটা, ধর হচ্ছে এটা হচ্ছে এখানে হচ্ছে 10 নিউটন বল, এদিকে হচ্ছে 10 নিউটন, এখানে ধর হচ্ছে 15 নিউটন, আর এটা ধর হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা ধর হচ্ছে 60 ডিগ্রি। তারপর ধরো এইদিকে আমি এটা হচ্ছে y অক্ষ, এই ভেক্টরটা এটা ধরো একটা ভেক্টর যেটা ধরো হচ্ছে 120 ডিগ্রি কোণে গিয়েছে, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা ধরো হচ্ছে 50 নিউটন, এটা হচ্ছে 50 নিউটন। এখন আমাকে বলো যে এইখানে r ভেক্টরের মান কত, এটা হচ্ছে x অক্ষ, আমাকে বলো r কত। আমি তিনটা ভেক্টর দিয়েছি, একটু দ্রুত আমাকে একটু জানাও, এটা লব্ধিটা বের করো, r ভেক্টর লব্ধিটা বের করো। সবাই একটু দ্রুত কাজ করে দেখি। ম্যাথ দিয়েছি, আজকে আরো করব। আচ্ছা আমি দিয়েছি, এখন তোমরা দেখি কে কি পারো। দেখো এখানে আমরা দিয়েছি, তোমরা r এর মানটা একটু বের করো, দেখি কে কে পারো দ্রুত। আমি দেখবো কি আর ফার্স্ট হও। এর মধ্যে আমি নিজেও সমাধান করে ফেলছি, তোমরা করো, আমি নিজেও সমাধানটা করছি। এটা হচ্ছে OBD। আচ্ছা, তো OX বরাবর আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশের লব্ধি হবে এখানে। ধরো আনুভূমিক উপাংশের যে লব্ধিটা সেটা হচ্ছে r cos, এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি x এর সাথে এটা থিটা কোণে ক্রিয়াশীল আছে, x এর সাথে ধরে নিতে পারো সেটা থিটা কোণে, তাহলে আমি ধরবো x কে r থিটা এটা, আর এটা সমান কি পাচ্ছি তোমরা হয়তো বোঝো যে এখানে পাবো হচ্ছে, তাহলে আমি পাবো কি এখানে r
আর সরি এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো প্রথম ভেক্টর, এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা ধরে হচ্ছে p1, এটা ধরে হচ্ছে p2, আর এটা ধরে নিচ্ছি আমরা p3। তাহলে খুব ইজি হয়ে যাচ্ছে বিষয়টা ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি হচ্ছে p1 cos এটা হচ্ছে আলফা, তার p1 cos 30 ডিগ্রি প্লাস হচ্ছে p2 কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল 60 ডিগ্রি কোণে, প্লাস হচ্ছে p3 cos 120 ডিগ্রি। দেখো এখন তুমি এই মানগুলি বসিয়ে দাও। আমরা যদি এখন মানগুলি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি একটু লক্ষ্য করো। p1 এর মান দেয়া আছে 10 নিউটন, p1 এর মান দেয়া আছে 10 নিউটন। তো cos 30 ডিগ্রি মান আমরা জানি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আচ্ছা প্লাস p2 এর মান দেয়া আছে হচ্ছে 15 নিউটন, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি হাফ, cos 60 ডিগ্রি মান কত জানি হাফ, প্লাস এখানে দেয়া আছে p4 এর মান দেয়া আছে 50 নিউটন, 50 নিউটন যদি দেয়া থাকে cos 120 ডিগ্রি। এর আগে তোমরা আমাকে কমেন্টে জানাও 120 ডিগ্রির মান কত, তোমরা আমাকে কমেন্টে জানাও 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রি সবাই হয়তো জানো cos 120 ডিগ্রির মান কত, সবাই দ্রুত সবাই আমাকে একটু কমেন্টে জানাও 120 ডিগ্রির মান কত। আমরা কিন্তু এটা জানি, এর আগে আমি উল্লম্ব বরাবর করে নিচ্ছি। তাহলে আমরা যদি ধরি এখন, তারপরে আমরা একটু কমেন্টে জানতে চাচ্ছিলাম 120 ডিগ্রির মান কত। তোমরা পারলে একটু কমেন্ট করতে পারো যে 120 ডিগ্রির মান যে আছে সেটা আমাদের কত হবে। আমরা এখন বের করব হচ্ছে কি y এবং OY। তো OY বরাবর উল্লম্ব উপাংশের লব্ধি, উল্লম্ব উপাংশের লব্ধিটা কি হবে, লব্ধিটা হবে দেখো r sin থিটা সমান হবে হচ্ছে আমরা জানি যে তোমরা বুঝতে পারছো এখানে কি হবে p1 sin 30 ডিগ্রি প্লাস হচ্ছে p2 sin 60 ডিগ্রি প্লাস হচ্ছে p3 sin 120 ডিগ্রি। সো আমি লিখে ফেললাম। এখন তোমরা আমাকে জানাও এখান থেকে, যেমন আমি 10 sin এটার মান আমরা জানি হচ্ছে কত, জানি এটার মান হাফ, প্লাস হচ্ছে p2 বলতে আমরা জানি 15 নিউটন আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, প্লাস হচ্ছে এখানে p3 দেয়া আছে 50 নিউটন। এখন আমাকে জানা হচ্ছে sin 120 ডিগ্রির মান কত আর cos 120 ডিগ্রির মান কত। তোমরা কিন্তু আমাকে একটু এখানে তোমরা কমেন্ট লিখেছো হচ্ছে 61 ইয়ামিন এটা লব্ধি পেয়েছে এত -1। আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করেছো, তানজিল লিখেছো -1। হ্যাঁ ধন্যবাদ তানজিলা। আমরা এখানে পেয়েছি -1/2, তার মানে কি -1/2 হবে এটা। আচ্ছা আর sin 120 ডিগ্রির মান কত, sin 120 ডিগ্রি কে লিখতে পারছো, sin 120 ডিগ্রির মান কত, হাফ হবে, ভালো করে বলো sin 120 ডিগ্রির মান। তো sin 120 ডিগ্রির মান যেটা আসে সেটা হচ্ছে মাইনাস আসে, সেটা তুমি লিখেছো মাইনাস। আচ্ছা মাইনাস কেন আসবে, sin 120 ডিগ্রির মান তো প্লাস হবে, মাইনাস হবে কেন, কারণ তোমরা জানো। আচ্ছা তো এখানে পাচ্ছ হচ্ছে sin 120 ডিগ্রির মান যেটা পাচ্ছি সেটা 0.8666 এত। আমরা এখানে তোমরা যে লব্ধিটা পেয়েছো বলো যে তোমরা এখানে লব্ধিটা পেয়েছো r cos এর মান কত পেয়েছো, r cos থিটার মান একজন তোমরা অনেকেই কমেন্ট করেছো, তোমরা আনুভূমিক বরাবর কত পেয়েছো। তোমরা এখানে আমাকে জানিয়েছো যে আনুভূমিক বরাবর লব্ধিটা হচ্ছে, আচ্ছা ইয়ামেন লিখেছো 61 পয়েন্ট এত, আব্দুল সালাম আচ্ছা 61 পয়েন্ট এত। জয়রু তোমরা কোনটা লিখেছো, এটা আমি বলেছি তোমরা কোনটা লিখেছো, সেটা কি আনুভূমিক অংশ লিখেছো নাকি উল্লম্ব অংশের মান কত। দেখো লব্ধি উল্লম্ব বরাবর যে লব্ধি অংশ সেটার মান কত আসে এটা ক্যালকুলেশন করো দ্রুত। আমাকে উল্লম্ব এটা r sin এবং r cos এর মানটা বলো, r sin থিটার মান কত আসে, লব্ধিটা কত পাচ্ছো। তাহলে তোমরা এখানে আমি বলেছিলাম যে তোমরা মানগুলো জানার জন্য, যে তোমরা একজন কমেন্ট করেছো হচ্ছে
লব্ধির মান কত আসে? হ্যাঁ, আমি লব্ধির মানটা জিজ্ঞেস করছিলাম যে আনুভূমিক বরাবর যে লব্ধিটা আছে সেটা কত আসে। দেখো এটা লব্ধি কত আসে, আমি এটা মুছে দিচ্ছি, আমি এই অংশটা মুছে দিচ্ছি। তো এখান থেকে আমরা যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে, দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 রুট হচ্ছে 5 রুট 3 প্লাস আমরা পাচ্ছি হচ্ছে 7.5 যোগ আচ্ছা এটা যে লব্ধিটা আছে সেটা হচ্ছে -8.83974592 এত নিউটন। আমরা পাচ্ছি লব্ধিটা হচ্ছে এত নিউটন। তাহলে এই বরাবর লব্ধিটা কত পাচ্ছ আমাকে একটু জানাও। তোমরা উলম্ব বরাবর লব্ধিটা কে পেয়েছো? উলম্ব বরাবর লব্ধিটা পেয়েছো কত? আর cos আর sin এর মান কি উৎপন্ন? আচ্ছা আর sin এর মান একজন দেখে আছে হচ্ছে 41। আচ্ছা এটা সাংঘর্ষিক, তোমরা দুইজনে দুইটা মান বলছো, একটা হচ্ছে 61.29, তানজিলা লিখেছো হচ্ছে 41.16। আচ্ছা সো তোমরা এখানে দুইটা আছে, তানজিলা আর cos এর মান এত কিভাবে হয়? আর sin এর মান আর cos এর মান 8. হ্যাঁ জরুরটা ঠিক আছে, হ্যাঁ জরুরটা ঠিক আছে। তো আর sin এর মান হচ্ছে 61.29, এটা এক্স্যাক্টলি মান হবে কত? দেখো তাহলে আমরা আর এটার মান যেটা পাচ্ছি, এটার মান পাচ্ছি কত? 61. তোমরা দেখেছো বলেছো হচ্ছে 61.29। হ্যাঁ 61.29। সো আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা এটার মান পেয়ে গেছি। তো এখন যেহেতু এটার মান পেয়ে গেছি তাহলে কিন্তু আমরা এখন ওই মানটা বের করতে পারি। লব্ধি সমান আমরা জানি যে লব্ধিটা কত হবে, তো লব্ধির মানটা আমরা এখন বের করতে পারি। তো লব্ধি কত হবে? তো আমরা জানতাম হচ্ছে এটার ক্ষেত্রে আমরা জানতাম যে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা। আমরা জানতাম কি এটা মানে হচ্ছে রুট ওভার, পেয়েছিলাম যেটা, বা এটার মানটা আমরা পেয়েছিলাম এরকম যে এটা একটা হচ্ছে -8 যারা লিখেছো -8 কত লিখেছিলাম, তো একটু আমাদের লব্ধিটাও জানাতে পারো। -8.84 হোল স্কয়ার, এটা হবে হোল স্কয়ার প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে 61.29 হোল স্কয়ার। তো এখান থেকে যদি আমরা লব্ধিটা যদি আমরা বর্গমূল করে দেই এর মানে হচ্ছে, সুতরাং এটা মানে কি, এটা মানে হচ্ছে আমরা জানি r স্কয়ার, এটা মানে হচ্ছে r স্কয়ার। সরাসরি আমরা লিখতে পারি যে r সমান কি জানি আমরা, রুট ওভার r সমান যেটা জানি সেটা হচ্ছে রুট ওভার এটা। তো রুট ওভার হচ্ছে 8.4, রুট ওভার দেখো -8.84 হোল স্কয়ার প্লাস হচ্ছে 61.29 হোল স্কয়ার। তো আমাকে একটু জানাও কমেন্টে যে কত আসে, আর এর মান কত পাচ্ছ এখন, আর এর মানটা কত আসে, আর এর মান কত আসে তোমরা এখন আমাকে একটু বলো, এখান থেকে কত পাচ্ছ? 8.86 হোল স্কয়ার আমরা যদি করি তাহলে দেখো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এত প্লাস 61.29 হোল স্কয়ার। সো এটাকে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে রুট ওভার 3834.9637। আর মানে হচ্ছে আমরা এটাকে যদি রুট ওভার করে দেই তাহলে পাচ্ছি 3834.9637। তাহলে এখান থেকে যেটা লব্ধিটা পাচ্ছ, তোমাদের লব্ধি কত আসছে? হ্যাঁ তোমাদের লব্ধিটা কত আসছে? ভেরি গুড। জরুরি লিখেছো 61 সামথিং, তানজিলা সেন্সি, হ্যাঁ সবাই রাশিদ লিখেছো, জহিরুল লিখেছো, তানজিলা সবার উত্তরই সঠিক হয়েছে, ধন্যবাদ সবাইকে। আমরা এখানে পেয়েছি হচ্ছে 61.92 নিউটন, 61.92 নিউটন। কার মান? এই লব্ধি ভেক্টরের মান। সো যারা যারা এটা করতে পেরেছো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা পরবর্তী ক্লাসে হাজির হব ইনশাআল্লাহ, দর্শন নিয়ে।